কোন একটা অরিজিনাল সিস্টেমকে কতটা প্রপারলি রিপ্রেজেন্ট করে, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, যে কোনো সিমুলেশন বা যে কোনো মডেল, যে কোনো প্রোটোটাইপ তার অরিজিনাল সিস্টেমকে আসলে কতটুকু রিপ্রেজেন্ট করে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার, এবং তার অরিজিনাল সিস্টেমকে একটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে বা অ্যাপ্রক্সিমেট লেভেলে তাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এখানে সেই টাইপের কথাবার্তা ইন্ট্রোডাকশনে বেশ কিছু বলা হয়েছে, যে যেমন তোমরা দেখো যে আসলে খুব ডিফিকাল্ট একটা প্রবলেম সিমুলেশন অ্যানালিস্টদের জন্য। দ্য মোস্ট ডিফিকাল্ট প্রবলেম facing a simulation analyst is that when they are trying to determine whether simulation model is an accurate representation of the actual model being studied. যে অ্যাকচুয়াল মডেলটা নিয়ে তুমি কাজ করতেছো, সেই অ্যাকচুয়াল মডেলকে আসলে সিমুলেশন মডেল কতটুকু রিপ্রেজেন্ট করতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, তো অ্যাকচুয়াল সিস্টেম, যেটা অরিজিনাল সিস্টেম, অ্যাকচুয়াল সিস্টেম বিং স্টাডিড, সেই সিস্টেমটাকে কতটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে, whether the মডেল ইজ ভ্যালিড। যদি অ্যাকচুয়াল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে, দেন আমরা বলতে পারবো যে এই মডেল ইজ ভ্যালিড। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, ইন দিস চ্যাপ্টার উই প্রেজেন্ট দ্য প্র্যাকটিক্যাল ডিসকাশন অফ হাউ টু বিল্ড এ ভ্যালিড ক্রেডিবল মডেল। আমরা কিভাবে একটা ভ্যালিড এবং ক্রেডিবল মডেলকে আমরা বিল্ড করতে পারি। এছাড়াও আমরা ডিসকাস করব হাউ টু ডিটারমাইন দ্য লেভেল অফ ডিটেল ফর এ মডেল অফ কমপ্লেক্স সিস্টেম। একটা কমপ্লেক্স সিস্টেমের যে মডেলটা আমরা বিল্ড করব, তার কতটা ডিটেল আমরা ডিটারমাইন করব, যে কতটা ডিটেল অ্যানালাইসিস বা কতটা ডিটেল প্রেজেন্টেশন থাকবে, অ্যান্ড অলসো অ্যানালাইজ দ্য ক্রিটিক্যাল অ্যান্ড চ্যালেঞ্জিং ইস্যুস অফ দিস কাইন্ডস অফ কমপ্লেক্স মডেল। আমরা শুরুটা কিভাবে করতে পারি? শুরুটা করার জন্য আমরা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টার্মিনোলজির মাধ্যমে শুরু করব। By defining the important terms used in this software, খুবই ইম্পর্টেন্ট কিছু টার্ম দিয়ে আমরা শুরু করব। ফার্স্ট টার্ম হচ্ছে ভেরিফিকেশন, সেকেন্ড ভ্যালিডেশন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ক্রেডিবিলিটি। তো আমরা এইটা টেস্ট করব, প্রত্যেকটা হচ্ছে সিমুলেশন মডেলের জন্য। হুম, ফার্স্ট আমরা দেখব যে ভেরিফিকেশন, কোন একটা মডেলকে কিভাবে ভেরিফাই করা যায়, এবং মডেল ভেরিফিকেশন বলতে আমরা কি বুঝি। হুম, ভেরিফিকেশন শুধু সিমুলেশনের জন্য না, আদার সিস্টেমের জন্যই। ভেরিফিকেশন ইজ কনসার্নড উইথ ডিটারমাইনিং whether the assumption documents has been correctly translated into the computer program. আসলে আমাদের সিস্টেম থেকে যে সিমুলেশনটা হবে, আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে সেগুলো দেখব, সেটা একটা কনসেপচুয়াল মডেল তৈরি হয় প্রথমে। সেই কনসেপচুয়াল মডেল থেকে তখন সেটাকে কি নিয়ে যাওয়া হয় একটা সিমুলেশন প্রোগ্রামে। তো ভেরিফিকেশন কনসার্ন যে এই যে অ্যাজাম্পশন ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা কতটা কারেক্টলি ট্রান্সলেটেড হচ্ছে কম্পিউটার প্রোগ্রামে। হ্যাঁ, আইডিয়া অফ দ্য সিস্টেম বা কনসেপ্ট অফ দ্য সিস্টেম হ্যাজ বিন কারেক্টলি ট্রান্সলেটেড ইন এ কম্পিউটার প্রোগ্রাম। এটা মিন করে আসলে ভেরিফিকেশন ইস্যুকে। হ্যাঁ, এরপরে এই ভেরিফিকেশনের সাথে ডিবাগিং দ্য সিমুলেশন কম্পিউটার প্রোগ্রাম, এবং আরো 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 কিছু কনসেপ্ট, লার্জ স্কেল সিমুলেশন প্রোগ্রাম, ডিফিকাল্টিজ, এগুলো অলসো সাম ইনক্লুডেড ফ্যাক্টর। মূল ব্যাপারটা হচ্ছে ট্রান্সলেটেড টু এ কম্পিউটার প্রোগ্রাম ফ্রম দ্য অ্যাজাম্পশন অফ দ্য কনসেপ্ট অফ দ্য সিস্টেম। আচ্ছা, নেক্সট আমরা যে টার্মিনোলজি দেখবো সেটা হচ্ছে ভ্যালিডেশন। হোয়াট ইজ ভ্যালিডেশন? ভ্যালিডেশন ইজ দ্য প্রসেস of determining whether a simulation model is an accurate representation of the system.
এটা ডিটারমাইন করে যে সিমুলেশন মডেল ইজ অ্যান অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ দ্য সিস্টেম। সিস্টেমকে অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন করতেছে কিনা, ভ্যালিডেশন। আমরা নর্মালি কোনো প্রোগ্রাম যখন করি, কিছু ডেটা দিয়ে ওই অ্যালগোরিদমটা, ইমপ্লিমেন্টটা ঠিক আছে কিনা, হুম, সেটা সেটা জাস্ট মানে ইয়ে করি, ভ্যালিডেটেড টেস্ট করি। হ্যাঁ, তো এখানেও তাই, যে সিমুলেশনটা যদি সিমুলেশন মডেলটা যদি অ্যাকচুয়াল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে অ্যাকুরেটলি, দেন উই ক্যান সে ইট ইজ ভ্যালিডেটেড ফর পার্টিকুলার অবজেক্টিভস অফ দিস স্টাডি। প্রত্যেকটা সিমুলেশন মডেলেরই একটা পার্টিকুলার স্টাডি থাকে। আচ্ছা, এরপরে আমরা ভ্যালিডেশনের সঙ্গে কিছু জেনারেল পার্সপেক্টিভ দেখব। দা ফলোয়িং আর সাম জেনারেল পার্সপেক্টিভ অন দ্য ভ্যালিডেশন। জেনারেল পার্সপেক্টিভের মধ্যে, অর্থাৎ ভ্যালিডেশনকে এক্সিকিউট করতে গেলে কিছু জেনারেল পার্সপেক্টিভ উই হ্যাভ টু কনসিডার ইট। ফার্স্ট ওয়ান, কনসেপচুয়ালি, if a simulation model is valid, then it can be used to make decision about the system similar to those that would be made if it were feasible and cost effective to experiment with the system itself. এটা মিন করে, যদি সিস্টেমটা ভ্যালিডেটেড হয়, সিস্টেমটা যদি, সিমুলেশন মডেলটা যদি ভ্যালিড হয়, it will provide a feasible and cost effective experiment. নেক্সট, একটা সিস্টেমের যেটা সিমুলেশন মডেল ডেভেলপ করা হচ্ছে, সেটা ইজি অথবা ইজ অর ডিফিকাল্টি অফ দ্য ভ্যালিডেশন প্রসেস ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সিস্টেম বিং মডেল। অর্থাৎ যে মডেল, যে সিস্টেমের আমরা মডেল বা সিমুলেশন মডেল ডিজাইন করব, সেই সিস্টেমের কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করবে আসলে এর এর প্রসেসটা, ভ্যালিডেশন প্রসেসটা ডিফিকাল্ট হবে না ইজি হবে। whether a version of the system currently exist, এখানে বেশ কিছু এক্সাম্পল দেয়া হয়েছে। যেমন for example, a model of a neighborhood bank would be relatively easy to validate since it could be closely observed. মনে করো যে এমন একটা মডেল ডিজাইন করা হলো যে তার নেইবারহুড ব্যাংককে সে কি করবে, সার্চ করবে। তো এটা এটা তার মানে ইজি বলা হচ্ছে, বিকজ রিলেটিভলি ইজি টু ভ্যালিড সিন্স ইট কুড বি ক্লোজলি অবজার্ভ। এটা পাশাপাশি আর কোনো জায়গায় আহ, তার একটা নেইবারহুড ব্রাঞ্চ থাকতে পারে। বাট এমন একটা যদি মডেল হয়, এ মডেল অফ ইফেক্টিভনেস অফ এ নেভাল উইপেন সিস্টেম, হ্যাঁ, কমপ্লেক্স কমপ্লেক্স সিস্টেম। এই যে আমি শুরুতে যে কথা বলে এসেছিলাম, যদি সিস্টেমটা কমপ্লেক্স হয়, তার সিমুলেশনটা কমপ্লেক্স হবে, তার ভ্যালিডেশনটাও তখন কি ডিফিকাল্ট, ভ্যালিডেশন প্রসেসটা ডিফিকাল্ট অথবা ইজি হতে পারে। যেমন বলা হচ্ছে যে একটা নেভাল উইপেন সিস্টেম, ডেফিনেটলি এটা কমপ্লেক্স মডেল। তো বলা হচ্ছে যে মডেল অফ দ্য ইফেক্টিভনেস, একটা নেভাল উইপেন সিস্টেমের যে মডেল, তার ইফেক্টিভনেস ইন দ্য ইয়ার অফ 25, এটা বইটা অনেক আগে লেখা, এই জন্য 25 এর কথা বলা হচ্ছে। মনে করো আজকে আমরা বলতে পারি 75, অথবা 2050 উড বি ইম্পসিবল টু ভ্যালিডেট কমপ্লিটলি। এর ভ্যালিডেটেডটা কমপ্লিট করা একটা নেভাল উইপেন সিস্টেমের ডিফিকাল্ট, বিকজ সিন্স দ্য লোকেশন অফ দ্য ব্যাটল অ্যান্ড নেচার অফ দ্য এনিমি উইপেন উড বি আননোন। যে ফ্যাক্টর গুলো দ্বারা এইটাকে জাস্টিফাই করা হবে, লোকেশন অফ দ্য ব্যাটেল, নেচার অফ দ্য এনিমি উইপেন, এগুলো আমাদের কাছে আননোন। তাহলে এইগুলোর ভ্যালিডেশন প্রসেসটা ডিফিকাল্ট। যে সিস্টেম থেকে তুমি সিমুলেশন মডেল ডিজাইন করলে, বাট ভ্যালিডেশন প্রসেসটা ইটস ডিফিকাল্ট। এই ধরনের আরো বিভিন্ন সিনারিও আছে টু পারফর্ম দ্য ভ্যালিডেশন টাস্ক। নেক্সট বলা হচ্ছে সিমুলেশন মডেল of complex system can only be approximation to the actual system, no matter how much effort is spent to the model. আচ্ছা শোনো, আমরা যেমন 7 সেমিস্টার একটা কোর্স আছে অ্যালগরিদম ইঞ্জিনিয়ারিং, আমাদের কম্পিউটার সায়েন্সের অনেক প্রবলেম আছে। হ্যাঁ, অনেক প্রবলেম আছে ওই কোর্সে। আমি 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 যদি পড়াই তখন আমি এগুলো দেখাই যে অনেক প্রবলেম আছে। এই প্রবলেমগুলোর সলিউশন লাগে খুব কুইক। আবার অনেক প্রবলেম আছে এর রিয়েল সলিউশন পাওয়া ডিফিকাল্ট। তখন আমরা চেষ্টা করি যে ওর একটা অ্যাপ্রক্সিমেশন সলিউশন, হ্যাঁ, কাছাকাছি একটা সলিউশন।
এগুলোকে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম বলে। ইটস এ গ্রেট ক্যাটাগরি অর ডোমেন ফর কম্পিউটার সায়েন্স রিসার্চ, অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম। তো অনেক সময় সিমুলেশন মডেল কোনো কমপ্লেক্স সিস্টেমের জন্য অ্যাপ্রক্সিমেশন টু দ্য অ্যাকচুয়াল সিস্টেমের, হ্যাঁ, এটাকে ডিজায়ার করে যে অ্যাপ্রক্সিমেশন হলে হয়। আচ্ছা, নেক্সট, এ সিমুলেশন মডেল শুড অলওয়েজ ডেভেলপ ফর এ পার্টিকুলার সেট অফ পারপাসেস। কোন একটা সিস্টেমের একটা পার্টিকুলার সেট অফ পারপাসেস এর উপর বেস করে সিমুলেশন মডেল ডেভেলপ করা হবে। দ্য measure of the performance used to validate the model should include those that decision maker will actually be evaluating the system. And the last one is that the validation is not something we attempt after the simulation model has already been developed, and only if there are time and money remaining. Unfortunately, our experience indicate that the recommendation is not followed. So এগুলো ছিল আসলে কিছু ভ্যালিডেশনের জন্য সাম জেনারেল পার্সপেক্টিভ। এখানে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে, এই যেমন এই পার্সপেক্টিভের উপর আমরা প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে এক্সাম্পল আছে, তোমরা যখন পড়বে একটু ডিটেলস দেখার চেষ্টা করবে। যেমন বলা হচ্ছে 5.1 এক্সাম্পল, অ্যান অর্গানাইজেশন পেইড এ কনসাল্টিং কোম্পানি this kinds of amount to perform a simulation study. After the study was supposed to be completed, a person from the client organization called and asked, can you tell me the 5 minutes on the phone how to validate our model? এই ভ্যালিডেশন পার্সপেক্টিভের কাছে এটা বলা হচ্ছে, তার ভ্যালিডেশনটা সম্পর্কে জানতে পারে যে তোমাকে তো এত টাকা পে করা হলো আমার এই পারপাসে, তো এখন তুমি বলো যে তোমার যে যে সিমুলেশন মডেলটা ডিজাইন করেছো সেটা আসলে কিভাবে ভ্যালিডেশন প্রক্রিয়াটা পারফর্ম হবে। আচ্ছা, আমরা এরপরে যে টার্মিনোলজিটা দেখবো সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। এ সিমুলেশন মডেল and its result have credibility if the manager and other key project personnel accept them as a correct। অর্থাৎ রিলেটেড পারসন যারা এটার জন্য রেসপন্সিবল, তারা যদি তার যে রেজাল্ট আসলে ভ্যালিডেশন প্রক্রিয়া আসবে সেটাকে যদি কারেক্ট মনে করে, তাহলে সেই সিমুলেশন মডেলটাকে আমরা মনে করব ক্রেডিবিলিটি আছে, বা ইটস এ ক্রেডিবল সিমুলেশন মডেল। ক্রেডিবল সিমুলেশন মডেলের জন্য আমরা এখানেও বেশ কিছু থিঙ্ক একজন ম্যানেজার বা রেসপন্সিবল পারসন সে চিন্তা করতে পারে। এ মডেল কুড বি ক্রেডিবল বাট নট ইউজড বিকজ অফ পলিটিক্যাল এন্ড ইকোনমিক্যাল রিজন। এখানে অনেক ব্যাপার আছে যে অনেক মডেল ক্রেডিবল হয় কিন্তু সেগুলো ব্যবহার করা যায় না বিভিন্ন কারণে, এটা ইকোনমিক্যাল হতে পারে, এটা পলিটিক্যাল হতে পারে। সো দ্য ফলোয়িং থিংস হেল্প এস্টাবলিশ ক্রেডিবল ফর এ মডেল। কিছু বিষয় হেল্প করবে একটা মডেলকে ক্রেডিবল করতে। প্রথম, the manager's understanding and agreement with the model's assumption, demonstration that the model has been validated and verified। যদি একটা মডেলের ফার্স্ট স্টেপে যেগুলো ছিল যে ভ্যালিডেটেড এবং ভেরিফাইড, দ্য ম্যানেজার্স অনারশিপ অ্যান্ড ইনভলভমেন্ট অফ দ্য প্রজেক্ট, রেপুটেশন অফ দ্য মডেল ডেভেলপার, ডেভেলপারদের মডেল ডিজাইন ডেভেলপমেন্টের রেপুটেশন, এ কমপ্লেইং অ্যানিমেশন। অনেক সময় মডেল বা সিমুলেশনের একটা অ্যানিমেশন দ্বারা তার যে প্রসেস সেটাকেও অনেক সময় এক্সপ্লেন করা হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টার্মিনোলজি দেখবো। এই টার্মিনোলজি আমাদের কোর্স কারিকুলার ডিজাইনের ক্ষেত্রে এটা ইটস এ নন টার্মিনোলজি, বাট নাও বাংলাদেশ সে যে কোর্স কারিকুলার হায়ার স্টাডি পর্যায়ে এইটার ব্যাপারে এই অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে এবং বিভিন্ন কোর্স কারিকুলারকে বলা হচ্ছে, যেমন অনেক প্রফেশনাল অর্গানাইজেশন যেমন আছে, যেমন ইঞ্জিনিয়ারিং এর জন্য আইবি রয়েছে, কৃষিবিদদের জন্য কৃষিবিদ ইনস্টিটিউট, তাদের অ্যাফিলিয়েশন লাগে। তো রিসেন্টলি একটা কনসেপ্ট এসেছে বিগত কয়েক বছর যাবত, যে অ্যাক্রিডিটেশন যে কাউন্সিল গঠন হয়েছে, সেই কাউন্সিল তোমার সিলেবাসটাকে অ্যাক্রিডিটেড করবে, তোমার এডুকেশন সিস্টেমটাকে যে প্রসেসের যে ডিগ্রি দেওয়া হচ্ছে এটাকে অ্যাক্রিডিটেড করবে। যাই হোক, সেটা একটা ভিন্ন ইস্যু। তো আমরা আসলে একটা মডেল এবং একটা সিস্টেমকে অ্যাক্রিডেটেড কখন বলবো, তা বা অ্যাক্রিডিটেশন অফ দ্য মডেল এটা আমরা কখন বলবো? তো এটা বলা হচ্ছে যে
ইউএস ডিপার্টমেন্টের ওখানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে তারা এই ধরনের অনেক সিমুলেশন মডেল প্রথমে ডেভেলপ করে এবং অনেক বছর যাবত তারা এটা নিয়ে কাজ করে এবং এই মডেলগুলো তারা ভেরিফিকেশন ভ্যালিডেশন, হ্যাঁ, আহ, এগুলো পারফর্ম করে। তো এই ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনের উপর বেস করে আসলে একটা মডেলকে বলা হয় অ্যাক্রিডিটেশন। অ্যাক্রিডিটেশন ইটস বেস ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন, এবং যখন এই তিনটা কনসেপ্ট একসাথে অ্যাড হয় সেটাকে ভি অ্যান্ড এ বলা হয় কোন একটা মডেলে। হ্যাঁ, তো হোয়াট ইজ অ্যাক্রিডিটেশন? অ্যাক্রিডিটেশন ইজ দ্য অফিসিয়াল সার্টিফিকেশন, অফিসিয়াল সার্টিফিকেশন দ্যাট সিমুলেট মডেল ইজ অ্যাকসেপ্টেবল ফর এ স্পেসিফিক পারপাস। অর্থাৎ অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট দেয়া মানে এই মডেলটা অ্যাকসেপ্টেবল, এই সিমুলেশন মডেলটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এরপর আমরা আহ, এখানে বেশ কিছু টেক্সচুয়াল বিষয়ের পরে লজিক্যাল এবং কিছু প্রসেস আমরা দেখব। তো এখন আমরা যেটা দেখব যে ইস্যুস দ্যাট আর কনসিডার্ড ইন অ্যান অ্যাক্রিডিটেশন ডিসিশন। অ্যাক্রিডিটেশন ডিসিশনের ক্ষেত্রে কিছু ইস্যুকে কনসিডার করতে হবে। প্রথম কনসিডারে আমরা অলরেডি বলে দিয়েছি যে যেমন ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন দ্যাট হ্যাভ বিন ডান, এটা ডান হতে হবে। ক্রেডিবিলিটি অফ দ্য মডেল, সিমুলেশন মডেল ডেভেলপ অ্যান্ড ইউজ হিস্ট্রি, quality of the data and that are available, and quality of the documentation, and last one is that known problems or limitation of the simulation model. আচ্ছা, এই ফ্যাক্টর গুলোকে কনসিডার করতে হবে টু পারফর্ম দ্য অ্যাক্রিডিটেশন অফ এ সিমুলেশন মডেল। আচ্ছা, এরপরে আমরা খুবই একটা জেনারেল টাইমিং রিলেশনশিপ দেখব, সেটাকে বলা হচ্ছে দ্য টাইমিং রিলেশনশিপ অফ ভ্যালিডেশন ভেরিফিকেশন অ্যান্ড এস্টাবলিশিং ক্রেডিবিলিটি ইন শোন ইন ফিগার 5.1। আচ্ছা, ফিগারটা আমরা একটু দেখি। দিস ইজ দ্য ফিগার। তো এখানে একটা টাইমিং অ্যান্ড রিলেশনশিপ দেখানো হচ্ছে ভ্যালিডেশনের জন্য, ভেরিফিকেশনের জন্য এবং এস্টাবলিশিং দ্য ক্রেডিবিলিটি। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় একটু আমরা দেখব যে আসলে স্টেট গুলোকে রেক্টেঙ্গেল দ্বারা মেনশন করা হচ্ছে রেক্টেঙ্গেল, এরপরে অ্যারো চিহ্ন যেটা সলিড অ্যারো চিহ্ন, এরপরে আছে ড্যাশ অ্যারো চিহ্ন। আচ্ছা, এইগুলোর একটু ব্যাখ্যা আমরা দেখে আসি। দ্য রেক্টেঙ্গেল রিপ্রেজেন্ট স্টেট অফ দ্য মডেল অর দ্য সিস্টেম ইন্টারেস্ট। তাহলে রেক্টেঙ্গেল রিপ্রেজেন্ট দ্য স্টেট অফ দ্য মডেল, মডেলের স্টেট গুলোকে রিপ্রেজেন্ট করে। দ্য সলিড হরিজন্টাল অ্যারো correspond to the action necessary to move from one state to another, and the curved dashed arrow show where there the three major concepts are the most prominently employed। অর্থাৎ কার্ভ ড্যাশ অ্যারো দ্বারা যেটা দেখানো হয় যে কার্ভ ড্যাশ অ্যারো দ্বারা দেখানো হচ্ছে যে শো the three major concepts are most prominently employed। আচ্ছা, আমরা এখন যদি আমাদের যে টাইমিং রিলেশনশিপ অ্যাপ্রোচটা দেখতেছি ভেরিফিকেশন ভ্যালিডেশনের জন্য যদি দেখি, প্রথমে আসলে আমরা কি করতেছি, কোন একটা সিস্টেমকে আমরা সিমুলেশন করব। হুম, তো ভ্যালিডেশন শুড বি কন্ট্রাস্টেড উইথ আউটপুট অ্যানালাইসিস। আচ্ছা, আউটপুট অ্যানালাইসিসের সঙ্গে আমরা কন্ট্রাস্ট করবো, সেটাও দেখবো। তো কোন একটা সিস্টেমকে আমরা কি করব, সিমুলেশন করতে চাচ্ছি। সিমুলেশন করার জন্য এই যে সিস্টেমের অ্যানালাইসিস অফ ডেটা এবং সিস্টেম সিমুলেশন প্রসেসের এই যে স্টেপ 1 2 3 4 5 6 7, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি। সেই সিস্টেম সিমুলেশন যে প্রসেস আছে এই যে সেকশন 1.7 দ্য নাম্বার, এখানে যে নাম্বার গুলো দেওয়া হচ্ছে, দি নাম্বার বিলো ইজ সলিড অ্যারো correspond to the steps in a sound simulation study. Sound simulation is discussed in 1.7। হ্যাঁ, তো সেখানে আমরা বলেছি তাহলে কোন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের ডেটা অ্যানালাইসিস করার পরে অ্যাজাম্পশন ডকুমেন্টস, একটা অ্যাজাম্পশন ডকুমেন্টস ডেভেলপ করা হয়। আচ্ছা, অ্যাজাম্পশন যে ডকুমেন্টস, এটাকে বলা হয় যে কিছুটা বলা হয় এটা ডিজাইন মোডেও বলা যায়, যে ফ্লো চার্ট সামথিং একটা ডিজাইন মোডে নিয়ে আসে অ্যাজাম্পশন ডকুমেন্টসটা। অ্যাজাম্পশন ডকুমেন্টস বা এই ডিজাইন মোডটাকে তখন কি প্রোগ্রামিং এ করা হয়, কনভার্ট করা হয়, অর্থাৎ সিমুলেশন প্রোগ্রাম তৈরি। আচ্ছা, সিমুলেশন প্রোগ্রামের পরে মেক মডেল রান করা হয় এবং কারেক্ট রেজাল্ট অ্যাভেলেবল, যদি কারেক্ট রেজাল্ট অ্যাভেলেবল হয়
সেল রেজাল্ট টু দ্য ম্যানেজমেন্ট যাদের সিস্টেমকে সিমুলেট করা হচ্ছে তাদেরকে রেজাল্টটা প্রোভাইড করা হয়, রেজাল্ট ইউজড ইন ডিসিশন মেকিং দ্য প্রসেস। তারপর এই রেজাল্ট তাদের ডিসিশন মেকিং এ যদি ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যেমন যে ডেফিনেশন গুলো দেখেছিলাম, প্রথম আমরা একটা ডেফিনেশন দেখেছিলাম। সেই ডেফিনেশনে আমরা শুরু করেছিলাম যে আহ, যেমন আমরা বলেছিলাম ভ্যালিডেশন। Validation is the process. কি বলেছিল? Validation is the process of determining whether a simulation model uh, is an accurate representation of the system. সিমুলেশন মডেলকে অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন করার জন্য আসলে সিস্টেম থেকে অ্যাজাম্পশন ডকুমেন্টস বা ফ্লো চার্ট অফ দ্য সিস্টেম ডিজাইন করে, এটা ভ্যালিডেশন টাস্ক। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম ভেরিফিকেশন। অ্যাজাম্পশন ডকুমেন্টসকে যখন কম্পিউটার প্রোগ্রামে ট্রান্সলেট করবে সেটা ছিল ভেরিফিকেশন। আবার সিমুলেশন প্রোগ্রামের সঙ্গে যখন ডেটা দেওয়া হয় তখন সেই ডেটা যদি কারেক্ট রেজাল্ট দেয়, দ্যাট ইজ অলসো ভ্যালিডেশন। তো এইভাবে এই মডেলের এই স্টেপটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, আরো ডিটেলস আছে, তোমরা এই ডিটেলসটা দেখো। আচ্ছা, আমরা এখন ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেশন শুড বি কন্ট্রাস্টেড উইথ দ্য আউটপুট অ্যানালাইসিস। এটা এটা আসলে আউটপুট অ্যানালাইসিসের উপর চ্যাপ্টার 9 through 12 এর ডিটেলস আলোচনা করা হয়েছে। হুইচ ইজ এ স্ট্যাটিস্টিক্যাল ইস্যু কনসার্ন টু দ্য এস্টিমেটিং অফ দ্য সিমুলেশন মডেল। সিমুলেশন মডেলের একটা স্ট্যাটিস্টিক্যাল ইস্যুস আমরা কিছু বিষয় এখানে একটু দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ডিফারেন্স বিটুইন ভ্যালিডেশন অ্যান্ড আউটপুট অ্যানালাইসিস। ভ্যালিডেশন এবং আউটপুট অ্যানালাইসিসের মধ্যে ডিফারেন্স করার জন্য আমরা যেটা করব, সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু এস্টিমেট দ্য মিন। আমরা একটা কাজ করতে যাচ্ছি, উই ওয়ান্ট টু এস্টিমেট দ্য মিন মিউ এস অফ সাম সিস্টেম। কোন একটা সিস্টেমের মিনকে আমরা এস্টিমেট করতে যাচ্ছি, এবং সাপোজ দ্যাট উই কনস্ট্রাক্ট এ সিমুলেশন মডেল হজ করসপন্ডিং মিন ইজ মিউ এম। আমরা একটা এর জন্য অলরেডি একটা ডিজাইন করেছি সিমুলেশন মডেল, সেই সিমুলেশন মডেলের মিন হচ্ছে মিউ এম। দেন উই মেক দ্য সিমুলেশন রান অ্যান্ড অবটেন দ্য এস্টিমেট। আমরা যখন সিমুলেশন মডেল রান করব তখন কি সিমুলেশন মডেল রান করলে কিন্তু একটা এস্টিমেটেড মিন পাবো। আমরা যেটা বলেছি ইনিশিয়ালি যে সিমুলেশন করসপন্ডিং মডেল, বাট আমরা সিমুলেশন মডেল রান করলে সেভার রানসের পরে আমরা এস্টিমেটেড মিন পাবো। এবং এস্টিমেটেড মিন সবসময় এই ধরনের হ্যাট সাইন দ্বারা, এই যে উপরের আপে যে হ্যাট সাইন দ্বারা যে কোনো এস্টিমেটেড প্যারামিটার, ইটস অলসো মিন, ইটস এ প্যারামিটার, সো উই ক্যান অ্যাসাইন ইটস অলসো এস্টিমেটেড ফর্ম। আচ্ছা, দিস ইজ দ্য এস্টিমেটেড অফ দিস মিন। দেন দ্য এরর অফ। এখন আমরা এস্টিমেট করার প্রক্রিয়া কিন্তু সবসময় এর আগে যদি আমি কোনো এস্টিমেশন প্রক্রিয়া দেখে থাকি, সবসময় আমরা কিন্তু এরর কনসিডার করি। এরর অর্থাৎ আমার যেটা টার্গেটেড এবং যেটা এস্টিমেটেড হচ্ছে এই দুইটার মধ্যে আমরা গ্যাপ কমাতে থাকি। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাসাইন্ড এজ এ এরর। তো দেন দ্য এরর ইন দিস এস্টিমেটেড মিন অ্যাজ অ্যান এস্টিমেটর অফ কি সিস্টেমের মিন ইজ গিভেন বাই দ্য এরর। তাহলে এরর কি হবে? আমরা এস্টিমেটেড যেটা পেলাম এবং সিস্টেমের যেটা, এই দুইটার মধ্যে যে গ্যাপ। আচ্ছা, এই গ্যাপ, এটা ইকুয়েশন ঠিক আছে। এরপর আমরা জাস্ট দুই একটা মিউ এম এবং মাইনাস মিউ এই দুটো অ্যাডিশনালি অ্যাডেড এবং ইনক্লুড সাবট্রাক্ট করলাম, এটা করতেই পারি আমরা। আচ্ছা, এরপরে যদি আমরা এইভাবে দুইটাকে আলাদা আলাদা করে পার্ট করি, এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট। আচ্ছা, এ পার্টে অলরেডি আমরা যদি দেখি যা এটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি অনুযায়ী, এবং দুই পার্টে যে বিষয়গুলো আমরা পাচ্ছি, ভ্যালিডেশন ইজ কনসার্ন উইথ মেকিং দ্য সেকেন্ড অ্যাবসলিউট ভ্যালু। দিস ইজ দ্য অ্যাবসলিউট ভ্যালু। সো ভ্যালিডেশন ইজ কনসার্ন ইন দিস ভ্যালু স্মল। এই ভ্যালুটা যত স্মল হবে সেটা ভ্যালিডেশন কনসার্ন হবে। দেন দিস পার্ট ইজ দ্য আউটপুট অ্যানালাইসিস, বিকজ দিস ইজ দ্য মডেল অ্যান্ড দিস ইজ দ্য মডেল এস্টিমেটেড। So this is also output analysis concerned with the making the first absolute value. Thus, to have a good estimate of the mean of the system, we have to be concerned with both validation and output analysis. একটা গুড এস্টিমেট অফ মিন অর্থাৎ গুড ডিজাইন অফ দ্য মডেল ফ্রম দ্য সিস্টেম, এটা যদি করতে হয় তাহলে আমাদের দুইটা ফ্যাক্টরের সঙ্গে আমাদের একটা ব্যালেন্স সিচুয়েশন নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভ্যালিডেশন পার্ট, this is related here, and another one is output analysis that is related here. So now we will go from next topics. The next topic is guideline for determining the level of model details. মডেল ডিটেলস এর জন্য কিছু গাইডলাইন এখানে প্রপোজ করা হচ্ছে। আমরা একটা সিমুলেশন যারা প্র্যাকটিশনার, যারা ডিজাইন ডেভেলপ করে বা সিমুলেশন অ্যানালিস্ট, তাদের কিছু কনসিডারেশনের বিষয় থাকে। তারা কনসিডার করে যেমন simulation practitioner must determine what aspect of a complex real world system actually need to be incorporated to the system model.
and what level of details. A level of details is also important factor. হ্যাঁ, যখন তারা কোনো সিস্টেমের মডেল বা সিমুলেশন মডেল ডিজাইন করে, and what aspect to be safely ignored. হ্যাঁ, it is rarely necessary to have one-to-one correspondence between each element of the system. এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য ডিটেলস, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট কোনো সিমুলেশন প্র্যাকটিশনারের জন্য যে একটা সিস্টেমের ওয়ান টু ওয়ান প্রত্যেকটা ফ্যাক্টর সম্পর্কে তার করসপন্ডেন্স ড্র করা অ্যান্ড ইস এলিমেন্ট অফ দ্য মডেল। বেসিক্যালি যেটা হয় যে মডেলিং ইজ অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেম উইল সেলডম বি রিকোয়ার্ড টু মেক ইফেক্টিভ ডিসিশন মাইট রেজাল্টস ইন এক্সেসিভ মডেল এক্সিকিউশন টাইম। তো এই ক্ষেত্রে আসলে কনসিডার করা হয় কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তো এই ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে এখানে দুইটা এক্সাম্পল আমরা একটু ডিসকাস করব। এক্সাম্পলটা হচ্ছে 5.2 এবং 5.3। আচ্ছা, 5.2 এক্সাম্পলে বলা হচ্ছে যে এ ডগ ফুড ম্যানুফ্যাকচারিং হ্যাড এ কনসাল্টিং কোম্পানি বিল্ড টু সিমুলেশন মডেল অ্যান্ড ইট ইজ ম্যানুফ্যাকচারিং লাইন হুইচ প্রডিউসড 1 মিলিয়ন ক্যান পার ডে অ্যাট এ কনস্ট্যান্ট রেট। একটা কনস্ট্যান্ট রেটে তারা এই পরিমাণ ক্যান পার ডেতে ম্যানুফ্যাকচার করে বা প্রোডাকশন করে, প্রডিউস করে। বিকজ ইচ ক্যান অফ ফুড ওয়াজ রিপ্রেজেন্টেড বাই সেপারেট এন্টিটি। প্রত্যেকটা ক্যানই কিন্তু একটা সেপারেট এন্টিটি। দ্য মডেল ওয়াজ ভেরি এক্সপেন্সিভ টু রান ইট, thus not very useful. A few years later, the model was rewritten, treating the manufacturing process as a continuous flow. আচ্ছা, এখানে যেটা বললো যে আমরা যে বললাম না লেভেল অফ ডিটেলস, তো লেভেল অফ ডিটেলস যদি প্রত্যেকটা ক্যান একটা এন্টিটি হিসেবে কনসিডার করা হয় তাহলে এটা অনেক বড় একটা প্রসেস হয়ে যায় এবং সেটাকে ডিল করা, রিপ্রেজেন্ট করা এটা খুবই ডিফিকাল্ট কাজ এবং সাম কেসেস এটা ইউজফুল হয় না। কিন্তু প্রত্যেকটা ক্যান প্রডিউসের একটা কন্টিনিউয়াস প্রসেসকে যদি কন্টিনিউয়াস ফলো হিসাবে অ্যাসাইন করা হয় দেন এবং নিউ মডেল প্রডিউস করা হয় তাহলে এটা খুব ইফিসিয়েন্টলি সেটাকে রান করে এবং এক্সিকিউটেড ইন স্মল ফ্র্যাকশন অফ টাইম নেসেসারি। খুব স্মল ফ্র্যাকশন অফ টাইম দ্বারা এটাকে কাজ করাবে। তাহলে এটা একটা লেভেল অফ ডিটেলস এর কিছু ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্ট গুলো এখানে বলা হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে মনে করো যে একটা সিমুলেশন মডেল of 1.5 mile long factory was built এই সময় at cost something like that. However, the model was so detailed that no run were ever made due to excessive computer memory and requirement. আসলে মডেল কো যদি খুব ডিটেল হয় অনেক সময় এই ডিটেল ইনফরমেশনের জন্য কস্ট এবং কম্পিউটার মেমোরি রিকোয়ারমেন্টের জন্য দেখা যাচ্ছে এই মডেলটা কাজই করতেছে। এ ধরনের অনেক এক্সাম্পল, অনেক বিষয় এখানে আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিছু জেনারেল গাইডলাইন আমরা প্রপোজ করব। নাও উই প্রেজেন্ট সাম জেনারেল গাইডলাইন ফর ডিটারমাইনিং দ্য লেভেল অফ ডিটেলস। হ্যাঁ, সিমুলেশন মডেলের লেভেল অফ ডিটেলস এর জন্য আমরা কিছু জেনারেল গাইডলাইন, হ্যাঁ যেহেতু দুইটা এক্সাম্পল দেখলাম সেখানে প্রবলেম হচ্ছে এই জন্য জেনারেল কিছু গাইডলাইন প্রেজেন্ট করা হবে। আচ্ছা, জেনারেল গাইডলাইনের মধ্যে আচ্ছা, তো আমরা প্রথম যেটা দেখব যে জেনারেল গাইডলাইন ফর ডিটারমাইন দ্য লেভেল অফ ডিটেলস। লেভেল অফ ডিটেলস এর জন্য জেনারেল গাইডলাইন বাই সিমুলেশন মডেল। আচ্ছা, সেটার জন্য প্রথমে হচ্ছে যেটা করতে হবে যে কেয়ারফুলি ডিফাইন দ্য স্পেসিফিক ইস্যুস বি ইনভেস্টিগেটেড বাই দ্য স্টাডি অ্যান্ড দ্য মেজার টু পারফর্ম দ্যাট উইল বি ইউজ টু দ্য ইভালুয়েশন। এটা খুবই কেয়ারফুলি অ্যাসাইন করতে হবে কোন ফ্যাক্টর গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। মডেলস আর নট ইউনিভার্সালি ভ্যালিড বাট আর ডিজাইন ফর স্পেসিফিক পারপাস। এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি একেবারে জেনারেলাইজ কোনো একটা মডেল ডিজাইন করে ফেলতে পারবা না, বাট কোন স্পেসিফিক ইস্যুর জন্য মডেলটাকে ডিজাইন করতে হবে, এভাবেই চিন্তা করতে হবে। যেমন বলা হচ্ছে যে ইফ দ্য ইস্যুস অফ ইন্টারেস্ট হ্যাভ নট বিন ডিলিনিয়েটেড দেন দি ইম্পসিবল অফ ডিটারমাইনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ডিটেল। এটা যদি ডিটেলস মানে স্পষ্ট না করা হয় ইন্টারেস্ট অফ দ্য সিস্টেম দেন এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন করা ডিফিকাল্ট হবে। আচ্ছা,
এরপরে আমরা একটা যেমন এখানে একটা এক্সাম্পলের কথা বলা হচ্ছে যে 4.5 ইউএস মিলিটারি অ্যানালিস্ট ওয়ার্কড অন এ সিমুলেশন মডেল ফর 6 months উইদাউট ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য জেনারেল হু রিকোয়েস্টেড ইট at the Pentagon briefing for the study. The general walked out after 5 minutes starting. That is not problem I am interested in. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমরা যে অনেক অনেক বিষয় এমন ভাবে শুরু করি, যেমন আচ্ছা এটার আগে আরেকটা লাইন বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, কেয়ারফুলি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যানেজার্স নিড। ম্যানেজার্স বলতে আসলে প্রজেক্ট ইনভলভমেন্ট যাদের সাথে, তাদের নিড। এ গ্রেট মডেল ফর দ্য রং প্রবলেম উইল নেভার বি ইউজড। এ গ্রেট মডেল ফর দ্য রং প্রবলেম। প্রবলেম ফর্মুলেশন ইজ ইউজুয়ালি ডান at an initial kick of meeting the people interested. এই যে গ্রেট মডেল ফর এ রং প্রবলেম, এই 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 ইস্যুটা নিয়ে এই এক্সাম্পলটা দিয়ে আছে, এটা তোমরা দেখো। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে the entity moving through the simulation model does not always have to be same as the moving through the corresponding system. আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে দ্য এন্টিটি মুভিং থ্রু দ্য সিমুলেশন মডেল ডাজ নট অলওয়েজ হ্যাভ টু বি দ্য সেম অ্যাজ এন্টিটি মুভিং থ্রু দ্য করসপন্ডিং মডেল। এন্টিটি মুভিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে সিমুলেশন মডেল ডাজ নট অলওয়েজ হ্যাভ টু দ্য সেম অ্যাজ দ্য এন্টিটি মুভিং থ্রু দ্য করসপন্ডিং মডেল। এটা সবসময় সেম থাকবে না। এর জন্য একটা এক্সাম্পল আছে, যেমন a large food manufacturer built a simulation model of its manufacturing line of for snacks crackers. Initially, they tried to model each crackers as a separate entity, but the computational requirement of the model, this approach is infeasible. এই যে যদি সেপারেট এন্টিটি মনে করে তাহলে এটা কিন্তু ইনফিজিবল। As a result, the company was forced to use a box of crackers as the entity moving through the model. আচ্ছা, এটা খুব সিম্পল কথা যে একটা ক্রেকার্সকে বা কোনো স্ন্যাক্সকে যদি এন্টিটি ধরা হয় তো এটা অনেক বড় হয়ে যায়। এজন্য অবশ্যই কি একটা প্যাকেট অফ ক্রেকার্সকে এন্টিটি ধরা হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা, ইউজ দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অ্যান্ড সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে ইনভলভ করা এবং সেন্সিটিভিটি অ্যানালাইসিস পারফর্ম করা। এবং এই দুটো টাস্ক যদি করা হয় টু হেল্প ডিটারমাইন দ্য লেভেল অফ মডেল ডিটেলস। এই লেভেল অফ মডেল ডিটেলস ইজ দ্য ইম্পর্টেন্ট, আমরা সেটা নিয়ে ডিসকাস করতেছি। তো এটা ডিটারমাইন করার ক্ষেত্রে এই দুইটা ফ্যাক্টর খুবই কাজ করবে। যেমন বলা হচ্ছে যে পিপল হু আর ফ্যামিলিয়ার উইথ দ্য সিস্টেম সিমিলার টু ওয়ান অফ দিস ইন্টারেস্ট আস্ক টু হোয়াট কম্পোনেন্ট অফ দ্য প্রপোজ সিস্টেম লাইকলি টু বি মোস্ট ইম্পর্টেন্ট। এ বলে দিতে পারবে যে এখানে ইনভলভ সাবজেক্ট ম্যাটারের এক্সপার্ট যে কোন সিস্টেমের কোন ফ্যাক্টর গুলো বেশি ইম্পর্টেন্ট, ডাজ নিড টু বি কেয়ারফুলি মডেল। আচ্ছা, দেন হোয়াট ইজ সেন্সিটিভিটি অ্যানালাইসিস? ইটস ইম্পর্টেন্ট টার্মিনোলজি, নোটেড ইট। সেন্সিটিভিটি অ্যানালাইসিস ক্যান বি ইউজ টু ডিটারমাইন হোয়াট সিস্টেম ফ্যাক্টর প্যারামিটার্স অর distributions have the greatest impact of the desired measure of the performance. কোন ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেন্সিটিভ অ্যানালাইসিস কি করবে, ডিটারমাইন করে দেয়। Given a limited amount time of the model development, we should obviously concentrate on the most important factor. Most important factor is important. So next one is that a mistake often made by beginning of the modeler to include the excessive amount of the model. মানে ইনিশিয়ালি যাতে কোনো মিস্টেক না হয়। আচ্ছা, এরপরে আরো বেশ কিছু এখানে আছে, আমরা যে গাইডলাইনের কথা বলেছিলাম যে এর জন্য আমাদের লেভেল অফ ডিটেলস এর জন্য যে সিমুলেশন মডেলের জেনারেল গাইডলাইন আরো কিছু আছে, তো সেগুলো তোমরা দেখো। আমি আর এই টপিকটা থেকে আমি নেক্সট টপিকে আমি সুইচ করছি।
আচ্ছা, নেক্সট যে টপিক আমরা সুইচ করব সেই টপিকটা হলো ভেরিফিকেশন অফ সিমুলেশন কম্পিউটার প্রোগ্রাম। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রাম যে আমরা সিমুলেশন মডেল তার ভেরিফিকেশন। আচ্ছা, হ্যাঁ, তো আমরা ভেরিফিকেশন এটা কিভাবে হয় আমরা ব্লক ডায়াগ্রাম অনুযায়ী দেখেছি। এখানে কিছু টেকনিক বা অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, আমরা দু একটা অ্যাপ্রোচ বা টেকনিক দেখে আমরা এই টপিকটা দেখব। আচ্ছা, ভেরিফিকেশন অফ দ্য সিমুলেশন অফ কম্পিউটার প্রোগ্রাম যে সিমুলেশন তার ভেরিফিকেশন। আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে কি ডিসকাস করব, এই সেকশন আন্ডার 5.3 এই সেকশন আমরা ডিসকাস করব। উই ডিসকাস 8 techniques that can be used to debug the computer program of the simulation model. For additional technique from the field of software engineering, some of these techniques may be used to debug any computer program, and while others will believe to unit the simulation modeling. তো সিমুলেশন মডেলিং এর জন্য আমরা বেশ কিছু টেকনিক এখানে আমরা সেটাগুলো দেখব, এবং সেই টেকনিকগুলোর মাধ্যমে যে কিভাবে ভেরিফিকেশনটা এনশিওর হয়। আচ্ছা, আমরা প্রথম যে টেকনিকটা দেখব, প্রথম টেকনিক প্রথম টেকনিকটাকে আমরা যদি বলি যে ইন ডেভেলপিং এ সিমুলেশন মডেল ডেভেলপ করার জন্য রাইট অ্যান্ড ডিবাগ দ্য কম্পিউটার প্রোগ্রাম ইন মডিউল অফ দ্য সাব প্রোগ্রাম। আসলে আম, আজকে তো আমরা অনেক ফরম্যাটে প্রোগ্রামগুলোকে পেয়েছি, যেমন মডুলার প্রোগ্রামিং বলে, হ্যাঁ, এরপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। তো এই সিমুলেশন কনসেপ্টগুলো যখন ডিজাইন ডেভেলপ করা হয় এবং এই টাইপের ভেরিফিকেশন করা হয়, তখন কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এতটা আপডেটেড ছিল না। হ্যাঁ, সেই জন্য এমন কিছু টেকনিকের কথা বলা হবে যে যে টেকনিকগুলো অলরেডি নাও উই আর ইউজ টু। হ্যাঁ, তো এখানে যেটা বলেছে কিন্তু মডুল অর সাব প্রোগ্রাম, এটা মিন করে মডুলার প্রোগ্রামিং। হ্যাঁ, আমরা সি ল্যাঙ্গুয়েজে মডুলার প্রোগ্রামিং করি, ফাংশন বেসড যে প্রোগ্রামিং গুলো। এখানে বলা হচ্ছে বাই ওয়ে অফ এক্সাম্পল, একটা এক্সাম্পল যেমন 4 10,000 স্টেটমেন্ট সিমুলেশন মডেল, ইট কুড বি পোর প্রোগ্রামিং প্র্যাকটিস টু রাইট ইন্টার প্রোগ্রাম। ডেফিনেটলি ইন্টার একটা প্রোগ্রামের মধ্যে 10,000 স্টেটমেন্ট লেখা বিফোর অ্যাটেম্পটিং টু ডিবাগ, এবং এটা ডিবাগ করা খুব ডিফিকাল্ট। এর জন্য এটাতে কি করা যেতে পারে, আহ, এর 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 অল্টারনেটিভ যেটা হতে পারে যে when this large untested program is finally run, it almost certain not execute and determining the location, errors, programming extremely difficult. এটা তোমরা বুঝতে পেরেছো যে একটা প্রোগ্রামের মধ্যে যদি 10,000 লাইনের কোনো একটা প্রোগ্রাম থাকে, তা ইনস্টেড কি আমরা অলরেডি এগুলো আমরা ব্যবহার করি অলরেডি, তোমরা সবাই জানো। আমরা যেটা করি, ইনস্টেড দ্য সিমুলেশন মডেল মেইন প্রোগ্রাম অ্যান্ড ফিউ অফ দ্য কি সাব প্রোগ্রাম should be written and debug first and perhaps the representing of the other sub program. মূল 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 টেকনিকটা হচ্ছে এটা, যে মডুলার প্রোগ্রামিং করে এই কাজটা করা। আচ্ছা, এটা একটা টেকনিক, এবং আমাদের সময় একটু কম থাকার কারণে আমি ইগুলো আমাদের এক্সাম্পল গুলো অনেকগুলো অ্যাভয়েড করছি। এর রিলেটেড এক্সাম্পল হচ্ছে 5.7 এক্সাম্পলটা তোমরা দেখো। আচ্ছা, আমরা এরপরে চলে আসবো টেকনিক টুতে যেটা বলা হচ্ছে যে ইট ইজ advisable in developing a large simulation model to have more than one person review the কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার প্রোগ্রামটা যখন করা হবে মোর দেন ওয়ান পার্সন, মানে একের অধিক পার্সনকে রিভিউতে ইনভলভ করা। হ্যাঁ, সিন্স দ্য রাইটার অফ দ্য পার্টিকুলার সাব প্রোগ্রাম মে গেট ইনটু এ মেন্টাল রাট অর দাস মে নট বি এ গুড ক্রিটিক সামথিং। আচ্ছা, যেটা হচ্ছে মানে এখানে আসলে একটা টিম ওয়ার্ক করা, হ্যাঁ, মূল মূল টেকনিকটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আমরা যদি টেকনিক 3-তে আসি, যে রান দা সিমুলেশন আন্ডার এ ভ্যারাইটি অফ দ্য সেটিংস অফ দ্য ইনপুট প্যারামিটার অ্যান্ড চেক টু সি হোয়াট আউটপুট ইজ রিজনেবল। বিভিন্ন সেটিংসে এই সিমুলেশন মডেলটাকে রান করা এবং কোন আউটপুটটা সুইটেবল সেটাকে আসলে টেস্ট বা জাস্টিফাই করা। আচ্ছা, এরপর টেকনিক 4-এ যদি আমরা আসি,
আচ্ছা, এরপরে আমরা যদি টেকনিক 4 দেখি। টেকনিক 4 হচ্ছে one of the most powerful technique that can be used to debug the discrete event simulation program. হ্যাঁ, ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন প্রোগ্রাম, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে এই টাইপের দেখেছিলাম। তো এটা একটা টেকনিক, হ্যাঁ। এবং এরপরে আরো কিছু টেকনিক আছে, যেমন আমরা যদি দেখি অ্যান ইন্টারেক্টিভ ডিবাগার। হ্যাঁ, অলওয়েজ টু অ্যানালিস্ট টু স্টপ দ্য সিমুলেশন এট এ সিলেক্টেড পয়েন্ট অফ টাইম অ্যান্ড এক্সামাইন পসিবলি চেঞ্জ দ্য ভ্যালুজ অফ সার্টেন ভেরিয়েবলস। মানে একটা নির্দিষ্ট সময় পর সিমুলেশন স্টপ হবে, একটা নির্দিষ্ট সময়ে পরে সেখানে যে ফাইন্ডিং সেটা নিয়ে ডিসকাস করা যাবে, সেটা নিয়ে চেক করা যাবে, ডিবাগ করা যাবে। আবার এ ব্যাস মুড ট্রেস অফ দ্য প্রডিউস এ লার্জ ভলিউম অফ আউটপুট, এই ব্যাস মুড ট্রেসও করা যাবে। এই ধরনের বিভিন্ন অপশন এগুলো এখানে আছে। আমরা বিভিন্ন কাইন্ডস অফ টেকনিক গুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এরপরে এই কিছু পার্শিয়াল ট্রেস অফ এ সিঙ্গেল সার্ভার কি কনসিডারেশনে একটা এখানে কিছু ভ্যালু এই টেকনিক গুলোর উপর বেস করে এখানে দেয়া আছে। এবং এটা এক্সাম্পল 5.9, এক্সাম্পল 5.9-এ বলা হচ্ছে এই টেবিলটার কথা, যে এই দিস টেবিল এ ট্রেস ফর দ্য ইনটুইটিভ এক্সপ্লানেশন অফ দ্য সিঙ্গেল সার্ভার কিউ। সিঙ্গেল সার্ভার কিউয়ের এই কথা আমরা ফার্স্ট চ্যাপ্টারে বলে আসছি। দ্য ফার্স্ট রো অফ দ্য টেবল ইজ এ স্ন্যাপশট অফ দ্য সিস্টেম, স্ন্যাপশট অফ দ্য সিস্টেম আফটার দ্য ইনিশিয়ালাইজেশন অফ টাইম জিরো। এটা ইনিশিয়ালাইজেশন স্টেপ। দ্য সেকেন্ড রো ইজ দ্য স্ন্যাপশট অফ দ্য সিস্টেম জাস্ট ফার্স্ট ইভেন্ট। ফার্স্ট ইভেন্ট মানে কি? ফার্স্ট অ্যারাইভাল অফ টাইম। হ্যাঁ, এটা এটা আমরা ওখানে ওই চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়েছিলাম সেই চ্যাপ্টারের উপরে একটা এক্সাম্পল ড্র করা হয়েছে, তোমরা এই এক্সাম্পলটা ডিটেলস দেখো। আচ্ছা, এরপরে আরো বেশ কিছু টেকনিক আছে, আমি এই টেকনিক গুলো আর ডিটেলস ডিসকাস করতে চাচ্ছি না। টেকনিক 5, টেকনিক 6, যেমন টেকনিক 6 এ বলা হচ্ছে with some types of simulation model it may be helpful to observe an animation of the system output, সিমুলেশন আউটপুটে যদি কোনো একটা অ্যানিমেশন করা যায় তাহলে এটা অ্যানাদার কাইন্ডস অফ ভেরিফিকেশনের ক্ষেত্রে কাজ করবে। টেকনিক 7-এ বলা হচ্ছে কম্পিউট দ্য স্যাম্পল মিন অ্যান্ড স্যাম্পল ভেরিয়েন্স ফর ইচ সিমুলেশন ইনপুট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড কম্পেয়ার দেম উইথ দ্য ডিজার্ড মিন অ্যান্ড ভেরিয়েন্স। স্যাম্পল দিয়ে যদি ইনভেস্টিগেশন করা হয়, এগুলো ক্যালকুলেট করা হয় এবং ডিজার্ডের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, সেটা একটা টেকনিক। আচ্ছা, এর জন্য কিছু এক্সাম্পলও দেওয়া আছে। তো এই ছিল বিভিন্ন টেকনিক, যে টেকনিক গুলো দিয়ে আসলে ভেরিফিকেশনের কাজ করা যায়, প্রোগ্রামিং ভেরিফিকেশন। আচ্ছা, এরপরে যে টপিকটাতে যাব সেটা হলো টেকনিক ফর increasing model validation and credibility. Technique for increasing model verification and model validation and credibility. তো এখানে অনেকগুলো টেকনিক আছে। এই টেকনিক গুলো আমরা একটু আপাতত এই চ্যাপ্টারের জন্য অ্যাভয়েড করব, কারণ এখানে ডিটেলস কন্টেন্ট আছে, এত কন্টেন্ট গুলো আমরা টানতে যাচ্ছি না। এখানে এই 5 সেকশনের 5.4.5-এ কিছু কথা বলা আছে, এইটা একটু তোমরা দেখার চেষ্টা করবা। তারপরে আমরা চলে যাব পরের টপিকটাতে। আচ্ছা, এখানে যে আছে 4.5.4.5, আচ্ছা, কাম টু দিস ওয়ান। হ্যাঁ, এইটা এইটা একটু প্রথম থেকে একটু দেখার চেষ্টা করো। সেটা হলো this topic is the validate the output from the overall simulation model. The most definitive test of simulation models validity is to establish that the output data closely resembles the output data that would be expected from the actual system. This might be called the result validation. তো রেজাল্ট ভ্যালিডেশন কাকে বলে এক কথা আমরা অলরেডি দেখেছি। তো এই রেজাল্ট ভ্যালিডেশনের জন্য আসলে যেটা এখানে করা হচ্ছে যে কম্পারিজন উইথ অ্যান এক্সিস্টিং সিস্টেম, একটা এক্সিস্টিং সিস্টেমের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে রেজাল্ট ভ্যালিডেশন হয়। তো এই কম্পারিজনটা তোমরা একটা নজর একটু দেখো, এই টপিকের মধ্যে এটাই। তা এরপরে আমরা আর এই টপিক থেকে তেমন বেশি কিছু দেখবো না।
আচ্ছা, আমরা এখন লাস্টে এই টপিকটা দেখবো, সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল প্রসেসর ফর কম্পেয়ারিং রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন অ্যান্ড সিমুলেশন আউটপুট ডেটা। আমরা স্ট্যাটিস্টিক্যাল প্রসেসটাকেই বেস ধরে এখান থেকে কিছু বিষয় দেখার চেষ্টা করব। সেটা হলো যে স্ট্যাটিস্টিক্যাল প্রসেসরকে যদি দেখতে চাই, তো আমরা এই সেকশনে মূলত যেটা দেখব, প্রেজেন্ট এ স্ট্যাটিস্টিক্যাল প্রসেসর that might be useful for carrying out the comparison of the model and the system output. সিস্টেম আউটপুট এবং মডেলের আউটপুটের উপর আমরা কম্পারিজন করবো। তো কম্পারিজন করার জন্য আমরা কিছু ফ্যাক্টর ধরে নেব। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথম হচ্ছে সাপোজ R1 R2 RK আর দ্য অবজারভেশন ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম। তাহলে এগুলো হচ্ছে অবজারভেশন রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম। অ্যান্ড M1 M2 আর দ্য আউটপুট ডেটা ফ্রম দ্য করসপন্ডিং সিমুলেশন মডেল। তাহলে এটা হচ্ছে M1 M2, এগুলো আউটপুট ডেটা অফ দ্য করসপন্ডিং সিমুলেশন মডেল, এবং এটা অবজারভেশন। আর আমরা এখানে যেটা কম্পেয়ার করব কি, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস ফর কম্পেয়ারিং দ্য রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশনস এন্ড দ্য সিমুলেশন আউটপুট। এই রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন এবং সিমুলেশন আউটপুটের রেজাল্টটাকে আমরা কম্পেয়ার করব। এবং এটার জন্য যে এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা হচ্ছে 5.7 3.7, সেই এক্সাম্পলটা আমরা দেখব। আচ্ছা, তার আগে এখানে এটা এটা আমরা ধরেছি, এখানে আমাদের কাজ কি? We would like to compare the two data sets in some way to determine whether the model is accurate representation of the real world system. যে মডেলটা আমরা ডেভেলপ করলাম, সেই মডেলটা আসলে অ্যাকুরেট রিপ্রেজেন্ট করে কিনা রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম। একটা রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমের তো সিমুলেশন করা হচ্ছে। তো এটার জন্য আমাদের যে কাজ করতে হবে, ফার্স্ট অ্যাপ্রোচ দ্যাট কামস টু মাইন্ড ইজ টু ইউজ দ্য ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল কিছু টেস্ট দিয়ে আমরা এটার কাজ করতে পারি, যেমন টি টেস্ট, খাই স্কোয়ার টেস্ট, কে এস টেস্ট, এগুলোর কিছু বিষয় তোমরা হয়তো দেখেছো। টু ডিটারমাইন হোয়েদার দ্য আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন অফ দ্য টু ডেটা সেট ক্যান বি সেফলি রিগার্ডেড অ্যাজ টু বিং দ্য সেম। আসলে এই টেস্টগুলো দ্বারা ডিটারমাইন করা হবে যে দুইটা ডেটা সেট এটা কতটা কাছাকাছি। এবং ফর এ গুড ডিসকাশন অফ দিস টেস্ট উই অ্যাজুম দ্যাট, এটা আমরা বলেছি এই ডেটাগুলো আইআইডি থাকবে, আইআইডি ডেটা অবশ্যই হবে। আচ্ছা, দ্য আউটপুট প্রসেস of almost all real world simulation and simulation are non stationary and auto correlated, এবং এগুলো ডিরেক্টলি অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপরে আমরা কিছু টেকনিকে চলে আসবো সরাসরি, যে আমরা যদি দেখি যে এই যে কম্পেয়ার করলাম তার কিছু ইন্ট্রোডাক্টরি কথা এবং ইন্ট্রোডাক্টরি বিষয় আমরা ধরে নিয়েছি। এরপর আমরা মূলত দুইটা অ্যাপ্রোচ দেখবো, অ্যাডিশনাল অ্যাপ্রোচেস টু অ্যাডিশনাল অ্যাপ্রোচেস বেসড অন দা রিগ্রেশন অ্যানালাইসিস অ্যান্ড বুটস্ট্র্যাপ, সেগুলো ডিসকাশন করা আছে। এগুলো ছাড়াও, এগুলোর কথা এই আলোচনায় বলা হয়েছে যে রিগ্রেশন অ্যানালাইসিস করে দেখা যায়, বুটস্ট্র্যাপিং করে দেখা যায়। এর ছাড়াও দুটো অ্যাডিশনাল অ্যাপ্রোচ আমরা দেখব। দুটো অ্যাডিশনাল অ্যাপ্রোচের মধ্যে প্রথম যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে ইন্সপেকশন অ্যাপ্রোচ, এবং নেক্সট অ্যানাদার কাইন্ডস অফ অ্যাপ্রোচ আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল অ্যাপ্রোচ বেসড অন ইন্ডিপেন্ডেন্ট ডেটা। আচ্ছা, এই টপিকটার মাঝে আমরা আমাদের আসলে এই আজকের লেকচার শেষ করবো। একটু ধৈর্য ধরে তোমরা যদি দেখো, হোয়াট ইজ ইন্সপেকশন অ্যাপ্রোচ? দিস অ্যাপ্রোচ দ্যাট সিমস টু বি ইউজড বাই মোস্ট সিমুলেশন প্র্যাকটিশনার। অধিকাংশ সিমুলেশন প্র্যাকটিশনার এই অ্যাপ্রোচটা ইউজ করে। হু অ্যাটেম্প দ্য অ্যাফোরমেনশন কম্পারিজন is to compute one or more numerical statistical from the real world observation and corresponding statistics from the model output data. Model output data এর corresponding statistics এবং real world application এর numerical statistics, and then compare the two set of statistics without use of the formal statistical process. এইভাবে তখন কম্পেয়ার করা হয়। আচ্ছা, এখন আমরা যদি এই প্রসেসে দেখি যে এই প্রসেসে কিভাবে কাজ করে, তো এই প্রসেস দেখতে চাইলে আমাদের বেশ কিছু এক্সাম্পল নিয়ে আমরা দেখব। আমরা এক্সাম্পল 5.3.4 যদি আমরা দেখি যে দ্য এক্সাম্পল 5.3.4, আচ্ছা এক্সাম্পলে একটু মানে
বই এবং এটার মধ্যে একটু ইয়ে আছে, হয়তো আরো কিছু এক্সাম্পল অ্যাড আছে। The example 5.3.7 is that the statistics is essentially a sample size one from the underlying population, making the idea particularly vulnerable to inherent the randomness of the observation and both real and simulation model. আচ্ছা, both real and simulation মডেলে আসলে ইন্সপেকশন প্রসেসটা আমরা বলেছি যে সেটাতে দুইটা কাজ, একটা রিয়েল ওয়ার্ল্ড অবজারভেশন, তার জন্য নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিক্স, আর করসপন্ডিং স্ট্যাটিস্টিক্স ফর দ্য আউটপুট অফ দ্য মডেল সিমুলেশন। এই দুটো কম্পেয়ার করা হবে। তো কম্পেয়ার করার জন্য এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে যে টু ইলাস্ট্রেট দ্য ডেঞ্জার অফ ইউজিং এ ইন্সপেকশন, সাপোজ দ্যাট দ্য রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম অফ ইন্টারেস্টেড ইজ সিঙ্গেল সার্ভারের জন্য যে প্যাটার্ন MM-Q1 সার্ভার, এবং এটার জন্য রো এর একটা ভ্যালু 0.6 অ্যান্ড দ্য করসপন্ডিং সিমুলেশন মডেল দিস, সিমুলেশন মডেলের জন্য এবং রিয়েল ওয়ার্ল্ডের জন্য এটা, এবং তার রো এর ভ্যালু দিস। ইন বোথ কেসেস দ্য অ্যারাইভাল রেট ইজ 1. সাপোজ that the output process are interested in D1 D2. DI is the delay in a queue in the ith customer. তাহলে এটা হচ্ছে ডিলে, এবং এখানে দুইটা সাইজের ডেটা দেওয়া আছে, একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমের জন্য, একটা সিমুলেশন মডেলের জন্য। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, যেমন সিস্টেমের জন্য এক্স ক্যালকুলেশন করি, এবং এখানে বলা হলো যে যে ডেটা লেন্থ অফ ডেটা ইকুয়াল টু 100, তাহলে এটা সিস্টেমের জন্য এক্স এর ভ্যালু একটা ক্যালকুলেট করতে পারবো। সিমিলারলি আমরা মডেলের জন্য ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এক্স এর ভ্যালু ক্যালকুলেট যদি করি, মডেলের জন্য ওয়াই এর ভ্যালু যদি ক্যালকুলেট করি, আচ্ছা এই ভ্যালুর উপর বেস করে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে যে ভ্যালুটা আমরা পেলাম, দা নাম্বার অফ দা অবজারভেশন ফর দা কে দিস ভ্যালু অ্যান্ড ফর দা মডেল এল both are equal to 200. আমরা বলেছি we shall attempt to determine how good representation of the model is for the system comparing the estimate. আচ্ছা, সিস্টেম কম্পেয়ারিং দ্য এস্টিমেটের জন্য আমরা এখন কম্পিউট করবে এখান থেকে উই এস্টিমেট ফর দ্য মিউ ওয়াই আমরা বলেছি মিউ ওয়াই ইজ ফ্রম দ্য এক্সপেক্টেড ওয়াই থেকে যদি আমি বের করি, তার এটা হলো দ্য এক্সপেক্টেড অ্যাভারেজ ডিলে অফ দ্য ফার্স্ট 200 কাস্টমার ফর দ্য মডেল। এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে মডেলের জন্য, ফর দ্য মডেল আমরা মিউ ওয়াই পাবো। অ্যান্ড আমরা যদি রিয়েল ওয়ার্ল্ডের জন্য যে সিস্টেম, সেই সিস্টেমের জন্য যদি আমরা মিউ এক্স ক্যালকুলেট করি, তাহলে মিউ এক্স এটা পাবো। এবং এই ভ্যালুটা আমরা টেবিল 5.6 এ প্রেজেন্ট করবো, দা 3 ইন্ডিপেন্ডেন্ট সিমুলেশন এক্সপেরিমেন্ট যদি এটা করা হয়, অ্যান্ড উই উইল পসিবল দ্য অ্যাপ্লিকেশন ইন দিস ইন্সপেকশন অ্যাপ্রোচ ফর ইচ এক্সপেরিমেন্ট। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য আমরা কি এস্টিমেট করব, এস্টিমেটেড মিউ এক্স, এস্টিমেটেড মিউ ওয়াই, এবং এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্ট করবে দ্য স্যাম্পল মিন অফ 200 ডিলেজ ফর দ্য সিস্টেম অ্যান্ড মডেল রেসপেক্টিভলি। এক্সটা সিস্টেমের জন্য, ওয়াইটা মডেলের জন্য, অ্যান্ড দিস রেসপেক্টিভলি দিস এই এই যে চেঞ্জ, অর্থাৎ সিস্টেমের এবং মডেলের এই যে চেঞ্জ ইজ অ্যান এস্টিমেট অফ দিস, এই চেঞ্জটা আসলে এস্টিমেট অফ দিস which is what are really trying to estimate, আমরা যেটা আসলে এস্টিমেট করতে চাচ্ছি। হ্যাঁ, নোট দ্যাট দিস ভ্যারিজ গ্রেটলি ফ্রম দ্য এক্সপেরিমেন্ট অফ দ্য এক্সপেরিমেন্ট। আমরা এখন যদি এক্সপেরিমেন্টাল ডেটাটা একটু দেখি, তাহলে আমরা আসলে কম্পেয়ার করতে চাচ্ছি মডেলের এবং সিমুলেশনের। আমরা কেন কম্পেয়ার করতে চাচ্ছি, কারণ কম্পেয়ার করতে চাচ্ছি আমাদের মডেলটা কতটা সিমুলেশন মানে সিস্টেমকে, আমাদের মডেলটা কতটা রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। তাহলে এক্সপেরিমেন্ট 1-3 এই আমাদের রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমের জন্য এস্টিমেটেড ডাটা, মডেলের জন্য এস্টিমেটেড ডাটা, এবং দা পার্থক্য, হ্যাঁ দুইটা ডিফারেন্স। এই দুইটা ডিফারেন্সের ওপর বেস করে আমরা এখন ডিসিশন দেবো যে মডেলটা আসলে সিমুলেশন মডেলটা কতটা রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। এখন এটার ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে। স্বাভাবিকভাবে এটা ইনিশিয়াল ভ্যালু ছিল, এখন এস্টিমেটেড ভ্যালুর একটা পর্যায়ে আমরা ওখানে পেয়েছি টেবিলে। অবজার্ভ দ্যাট দ্য এক্সপেরিমেন্ট 2 প্রোভাইড দিস ভ্যালু, এক্সপেরিমেন্ট 2 তে এই ভ্যালুটা প্রোভাইড করেছে, হুইচ would tend to lead one to think that the model is a good representation of the system. However, এই ভ্যালুটা দিয়ে প্রমাণ করে যে মডেল হচ্ছে গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য সিস্টেম। আচ্ছা, এরপরে আমরা এই এই এক্সাম্পলটা শেষ হলো। এক্সাম্পলের পরে আমরা এখানে যে বিষয়টা দেখবো যে ইন ইন পার্টিকুলার it is recommended that the system and model be compared by driving the model with a historical system input data
দ্য অ্যাকচুয়াল অবজারভেশন, হিস্টোরিক্যাল ইনপুট ডেটা মডেল যদি ইয়ে মডেল এবং সিস্টেম যদি নেয়, হিস্টোরিক্যাল ইনপুট ডেটাটা কি হতে পারে? অ্যাকচুয়াল অবজারভেশন, ইন্টার অ্যারাইভাল টাইম অ্যান্ড সার্ভিস টাইম, হ্যাঁ, রেদার দেন দ্য স্যাম্পল। আসলে আমরা অনেক সময় স্যাম্পল নিয়ে কাজ করি, বাট এটা যদি অ্যাকচুয়াল অবজার্ভ ইন্টার অ্যারাইভাল টাইম ডেটা কাজ হয় ইনপুট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের স্যাম্পল চেয়ে, হ্যাঁ, তো সেটা আসলে আরো কম্পারিজনটা পার্টিকুলার এবং রিকমেন্ডেড কম্পারিজন হয়। এটা বলছে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট দ্য সিস্টেম মডেল কম্পেয়ার্ড বাই ড্রাইভিং দ্য মডেল উইথ এ হিস্টোরিক্যাল সিস্টেম ইনপুট ডেটা, হিস্টোরিক্যাল সিস্টেম ইনপুট ডেটা। আচ্ছা, এর ওপর মডেল কম্পারিজনের একটা ফিগার দেওয়া হয়েছে, ফিগার 5.6। তো সেখানে দেখানো হয়েছে দ্য সিস্টেম আউটপুট আর দোজ করসপন্ডিং টু দ্য হিস্টোরিক্যাল সিস্টেম ইনপুট ডেটা, দাস দ্য সিস্টেম অ্যান্ড দ্য মডেল এক্সপিরিয়েন্স এক্স্যাক্টলি দ্য সেম অবজারভেশন, দেন র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল প্রিসাইজ কম্পারিজন। তো এই কম্পারিজনে আমরা দেখব উই কল দ্য আইডিয়া দ্যাট দ্য কো রিলেটেড ইন্সপেকশন অ্যাপ্রোচ। এই ইন্সপেকশন অ্যাপ্রোচের মধ্যে এটা একটা কোর আইডিয়া। আচ্ছা, এটা অলরেডি আমাদের এখানে দেখানো হয়েছে যে কো রিলেটেড ইন্সপেকশন অ্যাপ্রোচ। কো রিলেটেড ইন্সপেকশন অ্যাপ্রোচের জন্য আমরা অ্যাকচুয়াল সিস্টেম দিয়ে কি করব? হিস্টোরিক্যাল ইনপুট ডেটা নিব, সিমুলেশন মডেলে হিস্টোরিক্যাল ইনপুট ডেটা নেব, সিস্টেম আউটপুট ডেটা এবং মডেল আউটপুট ডেটা, এবং দুইটা ডেটার কম্পেয়ার করব। আসলে আমরা যে কম্পারিজন অলরেডি দেখেছি সেটা কম্পারিজন অল প্রসেসর সেম, বাট এখানে হিস্টোরিক্যাল সিস্টেম ইনপুট ডেটা দিয়ে এই কম্পারিজনটা করা হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে নেক্সট যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে 5.3.8। এই এক্সাম্পলটাতে ইলাস্ট্রেশন করা হচ্ছে যে টু ইলাস্ট্রেট দ্য বেনিফিটস অফ দ্য কো রিলেটেড ইন্সপেকশন। আমরা যেটা দেখলাম এই 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 যে প্রসেসটাকে, এটাকে বলা হয় কো রিলেটেড ইন্সপেকশন অ্যাপ্রোচ। ইন্সপেকশন অ্যাপ্রোচের মধ্যে কো রিলেটেড ইন্সপেকশন অ্যাপ্রোচ। সাপোজ দ্যাট দ্য সিস্টেম ইজ ইন দ্য 5 টেলার ব্যাংক, কোন একটা সিস্টেমের জন্য 5 টেলার ব্যাংকের কথা বলা হচ্ছে। কাস্টমার নেভার লিভ দ্য লাইন অরিজিনালি জয়েন অ্যাজুম হাউএভার দ্য মিন সার্ভিস টাইম ইজ নাও 4 মিনিটস। একটা অ্যাভারেজ সার্ভিস টাইম 4 মিনিটস ধরা হয়েছে। এখানে ধরা হচ্ছে যে এক্স দ্য অ্যাভারেজ ডিলে ইন এ কিউ ফর এ সিস্টেম। একটা সিস্টেমের জন্য অ্যাভারেজ ডিলে এক্স এবং অ্যাভারেজ ডিলে ফর দ্য সিমুলেশন মডেল ইজ ওয়াই। তো আমরা যদি সে আগের মতো কনসিডার করি তাহলে কি সিমুলেশন মডেলের জন্য মিউ, সিস্টেমের অ্যাকচুয়াল সিস্টেমের জন্য মিউ এক্স, এগুলো ক্যালকুলেট করা হবে। এবং এখানে আসলে রেজাল্টটা যেটা আমরা দেখবো সেটা 5,000 রেজাল্ট নিয়ে করা, 500 রেজাল্ট নিয়ে করা। এর মধ্যে জাস্ট 10 লাইনটাকে এখানে শো করা হয়েছে এই রেজাল্টে, হ্যাঁ, 10 লাইনটাকে শো করা হয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে দেখি যে রেজাল্ট ফর দ্য ফার্স্ট 10 লাইন অফ দ্য এক্সপেরিমেন্ট করসপন্ডিং দ্য বেসিক ইন্সপেকশন অ্যাপ্রোচ, আসলে ওই যে টাইপের আমরা রেজাল্ট ওখানে করেছি সেই টাইপের রেজাল্ট এখানে এই যে এই পার্থক্যগুলো দেখা হচ্ছে। এই পার্থক্যগুলো দিয়ে দেখা হবে যে আসলে আমাদের সিমুলেশন অ্যাপ্রোচ যেটা সিমুলেশন মডেল ডিরাইভ করেছে এবং অ্যাকচুয়াল সিস্টেম আসলে এটা কতটা তাকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, কতটা তাকে রিপ্রেজেন্ট করে। এটার জন্য আমরা আমরা এখানে এই এই রেজাল্টের উপরে বেশ কিছু ডিসকাশন এবং এই ভ্যালুগুলো নিয়ে আমাদের কিছু ডিসকাশন আছে। সেই ডিসকাশনের ফাইন্ডিংস হচ্ছে এটা যে যেমন এখানে আরো কিছু অ্যানালাইসিস করা হয়েছে, অর্থাৎ কিছু ভেরিয়েন্স বের করা হয়েছে, হ্যাঁ, আমরা যে কোভেরিয়েন্স এবং ইন্ডিভিজুয়াল ভেরিয়েন্স থেকে ওভারঅল এ বি যদি দুইটা র্যান্ডম স্যাম্পল হয় লাইক দ্যাট একটা সিস্টেমের জন্য একটা সিমুলেশনের জন্য, সেখানে তাদের ভেরিয়েন্স বের করা হয়েছে। ভেরিয়েন্স বের করার পরে এই ভেরিয়েন্সের রিলেশনটা দেখানো হয়েছে, এই টাইপের যদি রিলেশনটা মেনটেন করে এই ভেরিয়েন্সের সঙ্গে এই ভেরিয়েন্সের রিলেশনটা, হ্যাঁ, এই এই টাইপের রিলেশনটা যদি মেনটেন করে দেন আমরা ওই সিস্টেমটার আসলে পারফরমেন্সটা কেমন, এবং এটা ডিপেন্ড করবে যে লেস দেন হচ্ছে কিনা। আসলে এই ভ্যালুটা যতটা যতটা এই ভ্যালুটা কম হবে, যতটা ভ্যালুটা কম হবে দেন আমরা বলতে পারবো এই সিমুলেশন মডেলটা সেই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এই এক্সাম্পলে আরো ডিটেলস আছে, তোমরা এই এক্সাম্পলটা আরেকটু দেখো। আমরা নেক্সট এই যে আমরা দেখতেছিলাম আসলে স্ট্যাটিস্টিক্যাল প্রসিজার, এই স্ট্যাটিস্টিক্যাল প্রসিজারের মধ্যে প্রথম অ্যাপ্রোচটা দেখেছে যেটা হচ্ছে ইন্সপেকশন অ্যাপ্রোচ। নেক্সট আমরা যে অ্যাপ্রোচটা দেখবো সেটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভাল অ্যাপ্রোচ। আচ্ছা, কনফিডেন্স ইন্টারভাল অ্যাপ্রোচ নিয়ে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা মনে করলাম যে এই সিস্টেমটা যেটা আছে তার সিমুলেশন মডেলটা
এত পার্সেন্ট গ্যাপ থাকার কারণে এটা মোটামুটি কাছাকাছি। কিন্তু কনফিডেন্স ইন্টারভাল যেটা করবে, খুব মাইন্ড ইট নোট ইট, কনফিডেন্স ইন্টারভাল বলবে যে হ্যাঁ, এটা এর কাছাকাছি উইথ কনফিডেন্স লেভেল 95%। তার মানে এটা মোর আরো স্পেসিফিক হলো। হ্যাঁ, এর মেন, এই অ্যাপ্রোচের মেন মেসেজ হচ্ছে এটা, যেটাকে মোর স্পেসিফিক করা। এখন মোর স্পেসিফিক করার জন্য এখানে সেম ব্যাপারগুলো করেছে। তোমরা যদি দেখো, দেখো এখানে কি করেছে, সাই নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছে। হ্যাঁ, যে এটা ডিফারেন্স উইথ কনফিডেন্স ইন্টারভাল। কনফিডেন্স ইন্টারভাল ডিফারেন্স এখানে আমরা, তোমাদের মনে আছে কিনা, হাইপোথিসিস টেস্টিং এর জন্য আমি প্রথম বলেছিলাম যে নাল হাইপোথিসিস মানে দিস ওয়ান, অর্থাৎ মিন দুইটা সমান, এর কোনো ডিফারেন্স নেই। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে মিন সমান না, এই যে দিস ইজ দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন আমরা এই হাইপোথিসিস এর ক্ষেত্রে, হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু এটা বলবে জাস্ট এত এত, কিন্তু আমরা কনফিডেন্স ইন্টারভাল বেসড এটাতে বলবো যে না, এটা সমান উইথ কনফিডেন্স ইন্টারভাল দিস, এটা সমান না উইথ কনফিডেন্স ইন্টারভাল দিস। এর মাধ্যমে এটা আমাদেরকে আরো মোর ইনফরমেশন প্রোভাইড করবে, এটা আমাদের আরো মোর ইনফরমেশন প্রোভাইড করবে। তো এখানে কনফিডেন্স ইন্টারভালের কথা আমরা এর আগে গতকালের যে চ্যাপ্টার সেখানে কিন্তু আমরা বলেছি, সাপোজ দ্যাট উই হ্যাভ কনস্ট্রাক্টেড দিস পার্সেন্টেজ অফ কনফিডেন্স ইন্টারভাল, দিস ইজ দ্য এরর ওয়ান মাইনাস এত, দিস ইজ দ্য কনফিডেন্স ইন্টারভাল। তো এই কনফিডেন্স ইন্টারভালের উপর বেস করে সিগনিফিকেন্ট লেভেল, অর্থাৎ যে স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্সটা হবে মিউ এক্স এবং মিউ ওয়াই এর, হ্যাঁ, সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অ্যাট লেভেল আলফা। অ্যাট লেভেল আলফা মানে এত পার্সেন্ট এরর। আর কনফিডেন্স ইন্টারভাল বলতে হবে যে এত পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল, অর্থাৎ আলফার মান যদি 5 হয়, তার মানে কনফিডেন্স ইন্টারভাল হবে 95%। আচ্ছা, এখানে একটা এই এর উপরে বেস করে একটা এক্সাম্পল আছে। সেই এক্সাম্পলটা বলা হচ্ছে যে সাপোজ দিস অ্যান্ড দিস আর ডিফাইন্ড বাই এক্সাম্পল, আগের কোন এক্সাম্পলের ডেটা, যে ওই যে 10 যে ডেটা আমরা দেখে আসলাম, অ্যান্ড উই উড লাইক টু কনস্ট্রাক্ট 90% কনফিডেন্স ইন্টারভাল। আমরা এই যে ডিফারেন্সটা দেখবো, এটা 90% কনফিডেন্স ইন্টারভালের সাথে দেখবো। অ্যান্ড পেয়ার্ড এ টি অ্যাপ্রোচ ডিটারমাইন whether the model accurate. So letting these kinds of difference and m and n such kind of 10 observed values from the table 5.7। এখন এখান থেকে যদি যে ক্যালকুলেশন গুলো আছে ডব্লিউ, আমরা সেটা ক্যালকুলেশন করলাম, পয়েন্টিং এস্টিমেট, এরপরে ভেরিয়েন্স ক্যালকুলেশন করলাম অ্যাকর্ডিং টু দ্য ভেরিয়েন্স রুলস। এরপরে 90% কনফিডেন্স ইন্টারভাল, আমরা জেড স্কোরিং যে গতকালকে এই কনফিডেন্স ইন্টারভাল মূল ইকুয়েশনটা দেখেছিলাম, যে ভেরিয়েন্স ভ্যালু এবং এই 90% কনফিডেন্স ইন্টারভাল। 90% কনফিডেন্স ইন্টারভালের এই ভ্যালু হচ্ছে, এটা প্রি ডিফাইন্ড একটা ভ্যালু, এটা টেবুলেটেড ভ্যালু, এবং সেই ভ্যালুর সঙ্গে এই ভ্যালুটা অ্যাড করলে এখানে যে কনফিডেন্স ইন্টারভালের ভ্যালু আসে, এই টাইপের একটা ভ্যালু আসে। সিন্স দ্য ইন্টারভাল ডাজ নট কন্টেইন জিরো, এখানে যেহেতু প্লাস মাইনাস, তো ডাজ নট কন্টেন জিরো মানে এখানে জিরো কন্টেন করে না। দ্য অবজার্ভ ডিফারেন্স বিটুইন দিস ভ্যালু, observed difference this value is statistically significant, it remain decide to practical significant of such difference। অর্থাৎ এই জায়গায় যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। আচ্ছা, এরপরে একটা টপিক আছে টাইম অ্যাপ্রোচ, আমরা টাইম অ্যাপ্রোচটা দেখবো না। এই ছিল তোমাদের আজকের টাইম সিরিজ অ্যাপ্রোচটা, ছোট একটা অ্যাপ্রোচ, আর আমরা দেখবো না। এই ছিল আমাদের আলোচনা। আমরা মূলত আজকে যে বিষয়টাকে ডিল করার চেষ্টা করেছি। আচ্ছা, তোমরা এক কাজ করো, আহ, তোমরা যেটা করো, তোমাদের রোলগুলো একটু লিখে দাও চ্যাট বক্সে। হ্যাঁ, খুব দ্রুত চ্যাট বক্সে একটু রোলগুলো লিখে দাও, অ্যাটেন্ডেন্সটা আমি ওখান থেকে কালেক্ট করে নিব। আচ্ছা, আর ডাবল লিখবে না কেউ, হ্যাঁ, ডাবল লিখলে এগুলো একটু প্রবলেম হয়। আচ্ছা, আর আজকে মূলত আমরা যেটা দেখার চেষ্টা করেছি যে একটা সিস্টেম, একটা ইউনিভার্সাল সিস্টেম, রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম, সেটাকে কিভাবে সিমুলেশন করার পর সেটার ভ্যালিডেশন, ভেরিফিকেশন এবং ক্রেডিবিলিটি টেস্ট করা যায়। লাস্ট পর্যন্ত আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখলাম যে এ টেস্ট করার অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, অর্থাৎ তাদের মধ্যে মিন বের করা, তাদের মধ্যে থেকে মিন উইথ কনফিডেন্স লেভেল বের করা। তো আমি যেভাবে যে টপিকগুলো যে যে জায়গায় টাচ করেছি, জাস্ট তোমরা সেই সেই জায়গাগুলোতে টাচ করার চেষ্টা করবে। আমি যেগুলোকে ইগনোর করেছি সেগুলো থেকে চলে আসবে, এবং যতটুকু টাচ করেছি, হ্যাঁ, যে টেবিল, যে ফিগার, হ্যাঁ, যে অ্যাপ্রোচ, যে এক্সাম্পল গুলো সেটা টাচ করেছি সেগুলো দেখার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট, আচ্ছা, আজকের ক্লাসে যদি কারোর কোনো কোয়েরি থাকে,
আর নেক্সট ক্লাস আমি তো রবিবারে অবশ্যই নিব। কালকে আমি একটু ব্যস্ত থাকবো, যদি সুযোগ হয় রাত্রে একটা ক্লাস নিতে পারি, যদি সুযোগ হয়। আর সুযোগ না হলে আমরা রবিবারে, তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, অন্য ক্লাস স্কেজুল দেওয়ার আগে 10:30 থেকে শুরু করব। হ্যাঁ, রবিবার 10:30 থেকে আমার ক্লাস শুরু হবে। সিআর এই সময় অন্য স্যারের ক্লাস অ্যাসাইন করবে না। 10:30 থেকে 11:30, 12:30, 1.5-2 ঘন্টা ক্লাস নিবো আর কি। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। স্যার আমাদের হচ্ছে আর নেক্সট কয়টা চ্যাপ্টার পড়ানো হতে পারে স্যার? আমি বেশি জায়গায় আর যাব না। হ্যাঁ। আহ, মানে এক, বেশি জায়গায় যাব না। যেমন গতকালকে যে চ্যাপ্টারটা পড়িয়েছি, মানে ভয় পাওয়ার কিছু নেই। জি ওটা তো স্যার। বেসিক ছিল, ওখান থেকে প্রশ্ন হওয়ার মতো জায়গা কিন্তু খুবই কম। হ্যাঁ। জি স্যার। কিন্তু ওই বেসিকটা না জানলে, যেমন কনফিডেন্স লেভেলের কথা বলি বা অনেক বিষয়ের কথা বলি, এগুলো তোমরা বুঝতে পারতে না। তো জি স্যার, এই বুঝতে জন্য পারছি। সমস্যা নেই। তোমাদের আমি যতটুকুই পড়াই একটা ইয়ে করে দেবো, প্রিসাইজ একটা ফরম্যাটে নিয়ে এসে দেবো, ঠিক আছে? জি স্যার, যেমন বুঝতে এই পারছি স্যার। চ্যাপ্টার থেকে কোশ্চিন হওয়ার মতো অনেক জায়গা আছে। হ্যাঁ। কম্পারেটিভলি গতদিন যেটা পড়িয়েছি আমি, ওগুলো খুব বেসিক কোশ্চিন করা যায়। হ্যাঁ, তো আমি এখন তোমাকে ওখান থেকে প্রায়োর প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি তো আর ডিসকাস করবো না। সিমুলেশন রিলেটেড জায়গাগুলোতে আমি ফোকাস করি। তো সেটা আমি বলে দেবো, তোমরা আমি যেগুলো পড়াচ্ছি, এবং এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আর ওখানে গত চ্যাপ্টারের যেখানে সিমুলেশনের বিষয়ের এক্সাম্পল বা ফোকাস আছে, সেই জায়গাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। আর এর পরে যা পড়াবো সেখানেও আমি আসলে র্যান্ডম ভেরিয়েট জেনারেশনের কিছু জায়গা আছে এবং তার কিছু মূল প্রিন্সিপাল আছে। আমি সেই জায়গাগুলো অ্যাপ্রোচ করার চেষ্টা করব। আশা করা যায় উইদিন শর্ট টাইমে আমি হয়তো রবিবারে যদি শেষ না করতে পারি, মঙ্গলবারের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। হুম। তো ঠিক আছে, তোমরা এটা দিয়ে দাও, আমি আজকে 2টা ক্লাস কনসিডার করে ইয়ে করে